রেনেরা অবশেষে আয়রন থ্রোনে তার ন্যায্য জায়গাটা দখল করে নিয়েছে, কিন্তু তার দাম দিতে হলো কি দিয়ে? ওয়েলকাম। বরাবরের মতো আজকেও আমরা ডুব দিচ্ছি হাউস অফ দ্য ড্রাগন সিজন 3 এপিসোড 2-তে, আর খুঁজে বের করব সব ইস্টার এগ, রেফারেন্সেস আর ছোট ছোট জিনিস যেগুলো হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। এবারের ওপেনিং সিকোয়েন্সে কিছু নতুন জিনিস যোগ হয়েছে ব্যাটল অফ দ্য গ্যালেটকে স্মরণ করার জন্য। গত এপিসোডে সারাকা লোহার আর কর্লিস একটা ভ্যালারিয়ান জাহাজে ডুয়েল করছিল, আর আমরা দেখি লোহারের পেছন থেকে রক্ত বেরিয়ে আসছে, কিন্তু কর্লিসের পেছন থেকে নয়। মানে এপিসোড নিজে রিভিল করার আগেই এই সিকোয়েন্স আমাদের বলে দিচ্ছে কর্লিস এখনও বেঁচে আছে। তারপর আমরা দেখি গত এপিসোডের সেই বিশাল ট্র্যাজেডি, জ্যাকারিস ভ্যালারিয়ানের মৃত্যুটা। এরপর এপিসোড শুরু হয় ব্যাটল অফ দ্য গ্যালেটের একটা শট দিয়ে, পানির নিচ থেকে। মাথার উপরে যুদ্ধ তখনও চলছে, একটা জ্বলন্ত প্রজেক্টাইল, তারপর ড্রাগন ফ্লেম ভেসে ওঠে পানিতে ভাসমান লাশগুলোর ফাঁক দিয়ে। কিন্তু চাপা অডিও আর ঝাপসা ছবি যুদ্ধের অ্যাকশনের উপর গুরুত্ব দেয় না, বরং সামনে নিয়ে আসে মৃতদের। এই এপিসোডে আমরা বারবার এটাই দেখব, এই যুদ্ধটা কোনো জয় ছিল না, এটা ছিল একটা ট্র্যাজেডি। দেরিতে হলো দেখা গেল ড্রাগন সিডরা যুদ্ধে যোগ দিয়েছে, এদের ব্যাটল অফ দ্য গ্যালেটের সমাপ্তি টানতে দেখা গেল। বেইলা কার্গেরানের কান্না দেখে খারাপ লেগেছে। অনেক সময় পার্সোনাল লাইফ ধ্বংস হয়ে গেলেও কাঁদতে কাঁদতে দায়িত্ব পালন করে যেতে হয়, বাস্তবতা এমনই। বেইলা কান্নায় ভিজে জ্যাকারিসের লাশ আঁকড়ে ধরে ড্রাগনস্টোনে ফিরছে। ওরা দুজন একে অপরকে চেনে ছোটবেলা থেকে। সিজন 1-এ রেনেরা তার বড় দুই ছেলে জেইস আর লুকের সাথে ডেমন আর লেইনার মেয়ে বেইলা আর রেইনার বিয়ে ঠিক করেছিল। রেইনা ইতিমধ্যেই এই যুদ্ধে তার ফিয়ান্সেকে হারিয়েছে, আর এবার পালা বেইলার। বেইলার শোকই এই হারিয়ে যাওয়া তরুণ ভালোবাসার ট্র্যাজেডিটাকে বুকে গেঁথে দেয়। এই শো একটা জিনিস করে যেটা আমার কাছে অসম্ভব রিলেটেবল লাগে। এরা বারবার ক্যারেক্টারদের ভুল সিদ্ধান্ত নিতে দেয়, বিশেষ করে লিডারশিপের বেলায়। যেমন ডেমন যদি একটু ভালো ভাই হতো, এত অ্যাম্বিশাস না হতো, বা এগন যদি রেনেরার দাবিকে সাপোর্ট করত। শো ভর্তি হয়ে আছে এমন বিশাল বিশাল হোয়াট ইফে, আর প্রতিটাই ঝুলে আছে একদম রিলেটেবল ক্যারেক্টার বেসড সিদ্ধান্তের উপর, যেগুলো তাদের গোটা জীবনের গতিপথ বদলে দিতে পারত। তেমনই এক ভুল সিদ্ধান্তের গল্প এটাও, আর এজন্যই বেইলার শোকের সাথে মিশে আছে লজ্জাও। সে রেনেরার কথা অমান্য করে জ্যাকারিসের প্ল্যানে রাজি হওয়াটাই জেইসকে মৃত্যুর দিকে নিয়ে গেছে। পুরো পরিস্থিতিটা সিজন 2 এপিসোড 5-এর একটা আয়না, যখন জেইস অনুমতি ছাড়াই বেরিয়ে গিয়ে ফ্রেজদের সাথে একটা ডিল করতে গিয়েছিল। তখনও সে এটা করার আগে বেইলার সাথে পরামর্শ করেছিল, আর বেইলা সেটা হতে দিয়েছিল। স্যার লোরেন্ট মারব্র্যান্ড, সেই কুইন্স গার্ড যে রেনেরাকে তার ঘরে আটকে রেখেছিল, জেইসের লাশ দেখে সেও বুঝতে পারে তার সিদ্ধান্তটা কতটা বোকামি ছিল। রেনেরার চারপাশের লোকজন জেইসের পেছনে দাঁড়িয়ে রেনেরার অথরিটি উপেক্ষা করতে রাজি হয়েছিল, কিন্তু এখন ওরা দেখছে ওকে যেতে না দিয়ে রেনেরাই ঠিক ছিল। এই সেই কুইজ গার্ড যাকে ভুলিয়ে ভালিয়ে রেনেরাকে স্যার এরিকের সাথে একা রেখে যাওয়া হয়েছিল, যখন সে তাকে হত্যা করতে এসেছিল গত সিজনে। লোরেন্টের সত্যি শেখা উচিত অন্য লোকের কথায় ভুল কাজ করা বন্ধ কিভাবে করতে হয়। কিছুক্ষণ পর লোরেন্ট জিজ্ঞেস করে যুদ্ধটা, আর বেইলা জবাব দেয় জিতেছি। কিন্তু বিষণ্ণ মিউজিক, অন্ধকার টোন আর বেইলার মুখের যন্ত্রণা পরিষ্কার করে দেয় এটাকে ঠিক জয় বলা যায় না। এ ধরনের জয়কে বলা হয় পিরিক ভিক্টরি, এ ভিক্টরি উইথ ক্যাটাস্ট্রফিক লসেস। কর্লিস ভ্যালারিয়ান যেমন বইয়ে বলেছিলেন, এটাই যদি জয় হয় তবে আমি প্রার্থনা করি যেন আর কোনোদিন আরেকটা জয় দেখতে না হয়। রেনেরা ঘরে ঢোকার সাথে সাথে তার মুখ থেকে বোঝা যায় ঠিক কী ঘটেছে সে জানে। বরাবরের মতোই এমা ডার্সির অভিনয় অসাধারণ। রেনেরার আবেগের পুরো যাত্রাটা ফুটে ওঠে শুধু সূক্ষ্ম মুখভঙ্গি দিয়ে। প্রথমে যখন রেনেরা বলে হোয়াট হ্যাভ ইউ ডান, মনে হয় সে বেইলা আর স্যার লোরানকে বলছে, কিন্তু তারপর ট্র্যাজেডিটা স্পষ্ট হয়, সে আসলে তার মৃত ছেলের সাথে তর্ক করছে। এই দৃশ্যটা একদম হৃদয় বিদারক। রেনেরা তার প্রথম সন্তানকে হারিয়েছে যুদ্ধের কাছে, আর ছেলের নিজের বেপরোয়া সাহসের কাছে, আর সে শুধু পারছে তার লাশের দিকে তাকিয়ে চিৎকার করতে। স্যার লোরেন্ট তাকে নিজের তলোয়ার এগিয়ে দেয়, কারণ সে জানে দায়িত্ব ভঙ্গ করার জন্য তাকে মরতেই হবে। জেসের প্ল্যান সফল হলেও রেনেরাকে আটকে রাখার জন্য লোরেন্টের জীবন বাজেয়াপ্ত হতো। জেস গত এপিসোডেই পরিষ্কার করে দিয়েছিল, তোমার জীবন তার বদলে। কিংস গার্ড, বা এক্ষেত্রে কুইজ গার্ড, তার শাসকের প্রতি যে কোনো মূল্যে লয়াল থাকতে বাধ্য। কিন্তু রেনেরা প্রথমে লোরেন্টের মরার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। তাতে কি লাভ হবে? রেনেরা মৃত্যুতে ক্লান্ত, শোকে এতটাই আচ্ছন্ন যে এখন সবকিছুই তার কাছে অর্থহীন মনে হয়। কিন্তু এপিসোডের পরের দিকে যখন তার আগুন ফিরে আসে, তার লোরেন্টের বিশ্বাসঘাতকতার কথা মনে পড়ে যায়। স্যার লোরেন্ট নিজেই বেছে নিক সে কিভাবে মরবে।
এদিকে গালেটে অ্যালিনা ফাল একটা ছোট্ট নৌকায় তার বাবা কর্লিসকে খুঁজছে। কিছু পরে দেখা যায় লাশের স্তূপ ঘেটে সে তার বাবাকে খুঁজছে, কিন্তু এবার তার সাথে যোগ দেয় বেইলা। অ্যাডামও কর্লিসকে খুঁজছে, আর আমরা তাকে ড্রাগনের পিঠে দেখার সময় বাজে হাউস ভ্যালারিয়ানের থিম। এটা একটা ছোট্ট ফোরশ্যাডোয়িং, কর্লিস এই এপিসোডেই তার ছেলেদের আনুষ্ঠানিকভাবে ভ্যালারিয়ান নাম দেবেন। সিসমুখ আর অ্যাডাম দুজনেই কর্লিসের সাদা চুল বিচে দেখতে পায় আর তাকে উদ্ধার করতে নিচে নেমে আসে। একটু পরে বিচে ফিরে কর্লিস বসে আছেন তার সবচেয়ে কাছের পরিবারের সাথে, তার 2 ছেলে অ্যাডাম আর অ্যালিন আর তার নাতনি বেইলা। কর্লিস অ্যালিন আর অ্যাডামকে ভ্যালারিয়ান হিসেবে লেজিটিমাইজ করে, যা রাজা বারানের অনুমতিতে করা যায়। গেম অফ থ্রোনসে রুজ বোল্টন তার বাস্টার্ড রামজের সাথে ঠিক একই কাজ করেছিল, আর এই ঘটনাটুকু পুরো এপিসোড জুড়ে কয়েক ভাগে দেখায়। আমি একবারে দেখিয়ে দিলাম। তারপর আমরা চলে যাই বেইলে, যেখানে লেডি জেইন অ্যারিন আইরি থেকে ঘোড়ায় চড়ে বেরিয়ে আসছে। লেডি জেইন আবার মেডেন অফ দ্য ভেল নামেও পরিচিত, কারণ সে কখনো বিয়ে করেনি। এটা একটা কারণ কেন সে রেনেরার দাবিকে সাপোর্ট করে। একজন নারী হিসেবে শাসন করার তার অধিকারও চ্যালেঞ্জের মুখে পড়েছে। জেইন আবার রেনেরার কাজিনও, কারণ রেনেরার মা এমা ছিলেন হাফ অ্যারিন। রেইনা সাহায্যের জন্য লেডি জেইনের দ্বারস্থ হয়। মনে রাখবেন, জেইন গত সিজনে রেইনারকে আশ্রয় দিয়েছিল, সাথে রেনেরার 2 ছোট ছেলে এগন দ্য ইয়াঙ্গার আর ভিসেরিসকেও। কিন্তু জেইন আর রেইনার সম্পর্ক কখনোই খুব ভালো ছিল না। জেইন বলে, তোমার তো পেন্টোসে যাওয়ার জাহাজে থাকার কথা ছিল। রেনেরা যখন রেইনা আর তার ছেলেদের নিরাপত্তার জন্য পাঠিয়ে দেয়, তখন সে রেইনাকে নির্দেশ দিয়েছিল ন্যারোসির ওপারে পেন্টোসের প্রিন্স রাজিওকে চিঠি লিখতে। এই প্রিন্স রেজিওই ডেইমন, লেইনা আর তাদের মেয়েদের আশ্রয় দিয়েছিল যখন তারা কিংস ল্যান্ডিংয়ের রাজনীতি থেকে পালিয়ে ওয়েস্টেরোস ছেড়ে গিয়েছিল। কিন্তু রেইনা পেন্টোসে ফিরতে চায়নি, কারণ সেখানে তার শুধুই কষ্টের স্মৃতি। লেইনা মৃত্যুর আগে ওয়েস্টেরোসে ফিরতে চেয়েছিল, কিন্তু কখনো সুযোগ পায়নি। আর রেইনা ভয় পাচ্ছিল যে তারও সেই একই পরিণতি হবে, সবকিছু আর সবার থেকে দূরে আটকে পড়ে। তাই গত সিজনের শেষে রেইনা লুকিয়ে বেরিয়ে পড়েছিল শিপস্টিলারকে খুঁজতে। তার পরিণতি আমরা গত এপিসোডে দেখেছি। জেইন রেইনাকে বিদায় করে দিতে চাচ্ছিল, ততক্ষণ না রেইনা বলে, তুমি কি একটা ড্রাগন চাও নাকি চাও না। লেডি জেইনের সাথে রেনেরার চুক্তির একটা অংশ ছিল রেনেরা ভেল রক্ষার জন্য ড্রাগন পাঠাবে, কিন্তু রেনেরা একটা পূর্ণবয়স্ক ড্রাগনের বদলে 2টো হ্যাসলিং পাঠিয়েছিল। আইরি প্রায় দুর্ভেদ্য একটা দুর্গ, কারণ আকাশ ছাড়া সেখানে পৌঁছানো অনেক কঠিন, আর আকাশ থেকে একটা ড্রাগন সহজেই আক্রমণ করতে পারে। রেইনার মাধ্যমে জেইন অবশেষে তার সুরক্ষা পেতে পারে। তারপর আমরা চলে যাই ডেইমনের রিভারম্যান আর উইন্টার উলভসদের হোস্টে, যারা গান গেয়ে গেয়ে জয় সেলিব্রেট করছে। তার পাশে লায়ন আর ল্যানিস্টারদের মাথা ছড়ানো। গায়কদের মধ্যে আছে রডি দ্য রুইন, গত এপিসোডে দেখা উইন্টার উলভসদের নেতা। আমরা আরও দেখি অস্কার ডালিকে, রিভারল্যান্ডসের তরুণ লিজ লর্ড আর ব্ল্যাক অ্যালি মানে অ্যালিসন ব্ল্যাকউডকে। বইয়ে সে বিশাল একটা চরিত্র, দক্ষ আর্চার আর ব্যাটল কমান্ডার, আর সামনে তাকে অনেক বেশি দেখার জন্য আমরা ভীষণ এক্সাইটেড। ওরা ব্যাটল অফ দ্য লেকশোর নিয়ে গান গাইছে, যেটা দ্য ফিশ ফিড নামেও পরিচিত। ড্যান্স অফ দ্য ড্রাগনসের সবচেয়ে রক্তাক্ত স্থলযুদ্ধ। এই যুদ্ধে হতাহতের সংখ্যা ছিল বিশাল। এই ভয়াবহ যুদ্ধে 2/3 বেশি উইন্টার উলভস মারা যায়, সাথে অনেক নোবেল। কিন্তু ওরা ল্যানিস্টার হোস্টকে ধ্বংস করে দেয়, আর গডসাই লেকের পানি রক্তে লাল হয়ে যায়। সেদিন লেকে মাছেরা পেট ভরে মানুষের মাংস খেয়েছিল, তাই এই যুদ্ধকে বলা হয় ফিশ ফিড। হাউস অফ দ্য ড্রাগন প্রায়ই যুদ্ধ একদমই দেখায় না, বরং তার পরের অবস্থায় ফোকাস করে, যেমন ব্যাটল অ্যাট দ্য বার্নিং মিল বা গত এপিসোডে রেড ফর্কের যুদ্ধ। যুদ্ধের গ্লোরি এই শোয়ের বিষয় নয়। শো বারবার বলে এসেছে, যুদ্ধ হলো তরুণ রক্তপিপাসু পুরুষদের নির্বুদ্ধিতা, যাদের কোনো ধারণাই নেই যুদ্ধের ভয়াবহতা আসলে কেমন। এই ব্যাটলগুলোর অ্যাকশন আর মারামারি শোয়ের মূল কথা নয়। মূল কথা হলো এরা ওয়েস্টেরোস আর তার মানুষের গায়ে যে রক্তাক্ত ক্ষতগুলো রেখে যায় সেটা, আর কম ব্যাটল দেখানো প্রোডাকশনের জন্য সস্তাও বটে। ইউ নো হোয়াট, একটু আগে বলা যুক্তিগুলো ভুলে যান, এটাই আসল যুক্তি। কিন্তু আমার এই যুদ্ধ আর স্ট্র্যাটেজিগুলো দেখার অনেক ইচ্ছা ছিল, হতাশ হয়েছি একটু। তবে আমরা কিন্তু পুরো যুদ্ধটা নিয়ে বিস্তারিত আলাপ করেছি, দেখে আসতে পারেন এই ভিডিওটা। স্যার সাইমন স্ট্রং আসেন জেসের মৃত্যুর খবর নিয়ে। শোক আর ট্র্যাজেডিতে ডেমন যা করে সে অ্যাকশন দিয়ে সাড়া দেয়, দ্রুত নিজের আর্মিকে নানা রকম মিশনে পাঠিয়ে দেয়। কিন্তু দেখা যায় তার সৎ ছেলের মৃত্যু তাকে সত্যি ভীষণ আঘাত করেছে। এই সাইমন স্ট্রংটাকে একটু মনে করিয়ে দেই, সে হলো হ্যারেনহালের বর্তমান কাস্তেলান। সে ল্যারিস স্ট্রংয়ের গ্রেট আঙ্কেল, কিন্তু সে পুরোপুরি রেনেরার পক্ষে। ল্যারিস সিজন 1-এ নিজের বাবা আর ভাইকে খুন করার পর সে আর তার ছেলেরাই হাউস স্ট্রংয়ের শেষ উত্তরসূরি।
অ্যালিস ডেমনের সাথে কথা বলে, আর আমরা সবাই যা ভাবছি সেটাই বলে। তোমার সাহায্যের জন্য তোমাকে ধন্যবাদ দিতাম, কিন্তু তোমার উদ্দেশ্যটা ঠিক কী ছিল এখনও আমি নিশ্চিত নই। অ্যালিস তাকে মনে করিয়ে দেয় তার জন্যই রিভারম্যানরা রেনেরার পক্ষে এসেছে। আর এই সিজনে অ্যালিস অবশ্যই প্রকাশ করেছে এই সব থেকে সে কি চায়। সে চায় হ্যারেনহাল। সে বলে সে তার গোটা দীর্ঘ জীবন ওখানেই কাটিয়েছে, আর সেই জীবনটা ঠিক কত দীর্ঘ তা নিয়ে নানা মেইস্টার বিতর্ক করেন। কারো কারো মতে সে হারউইন আর ল্যারিসের সমবয়সী, তাদের বাবার বাস্টার্ড মেয়ে। আবার কারো মতে তার বয়স আরও অনেক অনেক বেশি। ডেমন এটা বিবেচনা করতেও রাজি না। অ্যালিস রেগে যায়। এখানে গত এপিসোডের উলফের সাথেও একটা প্যারালাল আছে। উলফ একটা গাধা, কিন্তু শেষমেশ ওরা দুজনেই রেনেরা যা দিতে রাজি তার থেকে বেশি কিছু চায়। চলে যাবার সময় অ্যালিস বলে, আর এখানে ফিরো না, মনে রেখো আমি তোমাকে কি বলেছিলাম। আর সে ইঙ্গিত করছে সেই কথাটার দিকে যা সে ডেমনের সাথে প্রথম দেখায় বলেছিল, তুমি এই জায়গাতেই মরবে। আমরা ফিরে আসি ল্যারিস আর এগনের কাছে। এখন তারা ব্ল্যাকদের বন্দি। গত এপিসোডে ল্যারিস এগনের পরিচয় ফাঁস করে দেওয়ার পর। আর এই লাইনটা আমাকে সত্যি হাসিয়েছে। কই, তুমি তো আর মিল্ক অব দ্য পাপি চাইছো না? তোমার সাথে আমি আর কথাই বলবো না। নিজের অনেক দোষ থাকা সত্ত্বেও এগন বরাবরই সবচেয়ে মজার টার্গারিয়ান। তাদের গাড়ি আক্রমণ করা ট্রায়ার্কির সৈন্যরা। এরা ব্যাটল অব দ্য গালার থেকে অবশিষ্ট ট্রায়ার্কির বাহিনী। এগন ক্ষমতাহীন বোধ করাটা ঘৃণা করে, তাই প্রথম সুযোগেই সে একটা অস্ত্র দখল করে, একটা লাশ থেকে একটা ভাঙা তীর। ল্যারিস একটা স্কোয়ারের মাথায় খাঁচাটা দিয়ে বাড়ি মারে, আর এগন সেই তীরটা কাজে লাগায়। এরপর ল্যারিস যেতে চায় ডাস্কেন্ডেলে, একটা বন্দর শহর, যাতে সেখান থেকে তারা ড্রাগনস্টোনে যেতে পারে। আমরা গত সিজনে ক্রিস্টান কোলকে ডাস্কেন্ডেল লুট করতে আর সেখানকার লর্ডকে হত্যা করতে দেখেছিলাম, তাই গ্রিনরা ওই এলাকা নিয়ন্ত্রণ করছে। কিন্তু এগন জেদ ধরে রুকসরেস্টে যাওয়ার জন্য। এখানেই আমরা শেষবার তার ড্রাগন সানফায়ারকে দেখেছিলাম। শো এখন আমাদের বলেনি কেন এগন ওখানে যেতে চায়, কিন্তু যারা বই পড়েছেন তাদের হয়তো একটা ধারণা আছে। এদিকে রেড কিপে অ্যালিসন দেখে ভেগার হ্যারেনহালের দিকে উড়ে যাচ্ছে। তার প্ল্যান এ পর্যন্ত কাজ করেছে, কিন্তু তার চোখে এখনো ভয়। সবকিছু ঠিক তার পরিকল্পনা মতো হলেও এটা তার জন্য একটা ভীতিকর সময়। সে তো রাজি হয়েছে নিজের ছেলেদের বিসর্জন দিতে, নিজের আর হেলেনার মুক্তির বিনিময়ে। সে গোল্ড ক্লোকদের কমান্ডার লুথর লার্জেনকে খুঁজতে যায়। আমরা শোতে আগে তাকে দেখিনি, কিন্তু বইয়ে তার একটু ইতিহাস আছে। গ্রিনরা যখন কিংস ল্যান্ডিং দখল করে, তখন সিটি ওয়াচের সব ক্যাপ্টেনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। 7 জনের মধ্যে 5 জনকে এগনের প্রতি লয়াল ধরে নেওয়া হয়, আর সেই 5 জনের মধ্যে লুথর লার্জেনকে নতুন কমান্ডার নিযুক্ত করা হয়। লার্জেন বইয়ে ডেমনের অনুগত। ব্ল্যাকরা শহর দখল করার সময় সে গ্রিনদের বিরুদ্ধে দাঁড়ায়, ঠিক যেমন এই এপিসোডে করে। আর যখন তাকে টার্ন ক্লোক বলা হয়, লার্জেন বলে ডেমন আমাদের এই ক্লোক দিয়েছে, আর এই ক্লোক যেভাবেই ঘোরাও না কেন সোনালি রঙেরই হবে। ডেমন আগেও গোল্ড ক্লোকদের কাজে লাগিয়েছিল ব্লাড অ্যান্ড চিজের ঘটনার সময়। মজার ব্যাপার হলো ডেমনকে সিটি ওয়াচের কমান্ডার পদটা দিয়েছিল অটো হাইটাওয়ারি, স্মল কাউন্সিল থেকে ডেমনকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা হিসেবে। সেটাই এত বছর পরে এসে ব্যাকফায়ার করলো। তবে বইয়ে অ্যালিসেন্টের এই অংশটা নেই বলে একটু দুর্বল লেগেছে আমার। কি আশ্চর্য, প্রকাশ্যে অ্যালিসেন্ট এভাবে প্রচার করে যাচ্ছে আর তার কোনো কনসিকুয়েন্স নেই। যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না ব্যাপারটা। ড্রাগনস্টোনে ডেমন ফেরে, আর তাকে অভ্যর্থনা জানায় হিউ হ্যামার আর উলফ। উলফ ডেমনকে দ্য রোক প্রিন্স বলে ডেকে একটা হাঁক দেওয়ার চেষ্টা করে। উলফ আসলে ডেমনের সৎ ভাই, হয়তো এই কারণেই সে এত পরিচিত আচরণ করে। কিন্তু তাতে ডেমনের কিছুই আসে যায় না। উলফকে সে একটা চড় মারে। সত্যি বলতে সিরিজের সবচেয়ে স্যাটিসফাইং দৃশ্যগুলোর মধ্যে একটা ছিল এটা। তারা ঝাড়ি খায় হ্যারেনহাল থেকে তাদের পোস্ট ছেড়ে আসার জন্য, যেখানে তারা ভেগারের জন্য অপেক্ষা করছিল। এরপর মিজারিয়া আর ডেমন একে অপরের সাথে কথার লড়াইয়ে নামে, আর পরিষ্কার বোঝা যায় দুজনেই রেনেরার স্নেহের জন্য প্রতিযোগিতা করছে। বইয়ে এটা একেবারেই নেই। বইয়ে সিরিজে দেখানো আমার অত্যন্ত অপছন্দের রেনেরা আর মিজারিয়ার কিসিং দৃশ্যটাও নেই। সেখানে মিজারিয়ার সাথে সম্পর্ক কেবলই ডেমনের। যাই হোক, তর্ক করতে করতে ওরা সিঁড়িতে বারবার অবস্থান বদলায়, যা তাদের মধ্যে ক্ষমতার ক্রমাগত বদলে যাওয়া ভারসাম্যকে ইঙ্গিত করে। শেষমেশ মিজারিয়া নিজেকে ডেমনের সমান উচ্চতায় নিয়ে আসে, দেখিয়ে দেয় যে সে নিজেকে ডেমনের সমকক্ষ মনে করে, আর ডেমন এর সামনে নিজেকে ছোট করবে না সে। অবশেষে সে বলে সবকিছু তোমাকে নিয়ে নয় ডেমন, আর এটা প্রতিধ্বনি করে গত সিজনে হেলেনার বলা কথা। এটা পুরোটাই একটা গল্প, আর তুমি তার একটা অংশ মাত্র। ডেমনকে বারবার শিখতে হয়েছে সবার জীবনে সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ নয়। ডেমন আর মিজারিয়া যেন একটা নীরব ট্রুসে পৌঁছে যায়। দুজনেই বসে খোলাখুলি কথা বলে। মিজারিয়া জিজ্ঞেস করে অ্যালিসেন্ট আর রেনারের মধ্যে কি সত্যি এখনো কোনো বন্ধন থাকতে পারে, আর ডেমন তার সেই চেনা স্মার্ট দিয়ে জবাব দেয়,
মনে হয় ডেমন কীভাবে যেন বুঝতে পারে ভিসেরিয়া আর রেনেরার মধ্যে একটা রোমান্টিক টেনশন আছে। বোঝারই কথা, দুজন নারী তার বিছানার সঙ্গী ছিল এক সময়। ভাই, বইটা এমনিতে অনেক টুইস্টেড, এটাকে আরও টুইস্টেড না বানালেও কিন্তু গল্পে তেমন কিছু আসতে যেত না। আর একটু আগে লুথার লার্জনকে খুঁজতে গিয়ে অ্যালিসেন্টের যে এলাকায় যেতে হয় সেটাও শকিং ছিল। সেগুলো আমার কাছে বাহুল্য মনে হয়। আমরা এই সিরিজ নুডিটি বা এইসব টুইস্টেড ত্রিভুজ প্রেমের জন্য দেখতে আসি না, অন্তত আমি আসি না, আপনাদের কথা জানি না। আমরা দ্রুত চলে যাই ড্রাগনস্টোনে, যেখানে ডেমন রেনেরাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। রেনেরা তাকে আদেশ দেয় শিপসিলার আর তার রাইডারকে খুঁজে বের করতে, যেটা ডেমনের জন্য মোটেও ভালো হবে না, কারণ এই রোগ ড্রাগন রাইডার আসলে রোগ প্রিন্সের নিজের মেয়ে। রোগ প্রিন্সের মেয়ে বলে কথা, রোগ ড্রাগন রাইডার সে হবে না তো কে হবে? রেনেরা এই যুদ্ধে নিজের ভূমিকার জন্য আফসোস করে, বলে থ্রোনের জন্য তার এই মোহের কারণেই তার ছেলেরা মৃত। কিন্তু ডেমন তাকে হাল ছাড়তে দেয় না। গত সিজনে অ্যালিস রিভার্স তাকে এগনস ড্রিমের দৃশ্য দেখিয়েছিল, দ্য সং অফ আইস অ্যান্ড ফায়ার। সে এখন সত্যিটা জানে, সেভেন কিংডমকে একত্র করাটা এগন বনাম রেনেরার চেয়েও অনেক বড় কিছু। এটা আসলে ওয়েস্টেরোস ধ্বংস হওয়া থামানো। সে ভবিষ্যতের অনেক দূরে ডেনেরিস আর তার ড্রাগনদের একটা দৃশ্য দেখেছিল। ডেমন রেনেরার সাথে হাই ভ্যালারিয়ানে কথা বলে, ঠিক যেমন রেনেরা ছোট ছিল তখন বলতো, আর ওরা এই ভাষাটা ব্যক্তিগত কথা বলার জন্য ব্যবহার করে। এই প্রফেসিটাও একটা টার্গারিয়ানদের গোপন কথা, আর সে ভ্যালেরিয়ানে বলে যাতে কেউ আড়ি পেতে শুনতে না পারে। সে বিশ্বাস করে ডেনেরিসের ওই ভবিষ্যৎ সত্যি হতে হলে রেনেরাকেই রানী হতে হবে। ওদিকে নিচের ঘরে অ্যালিসেন্ট পালানোর জন্য জিনিসপত্র গোছাচ্ছে। সে কিছু গয়না নাই, হয়তো ভাবছে এগুলো বেচে সে আর হেলেনা বেঁচে থাকতে পারবে। কিন্তু তাকে থামায় লর্ড জ্যাসপার ওয়াইল্ড, স্মল কাউন্সিলের মাস্টার অফ লস। আইনের ব্যাপারে তার কঠোর মনোভাবের জন্য তিনি জ্যাসপার আয়রন রড নামে পরিচিত। জ্যাসপার অ্যালিসেনকে অভিযুক্ত করে সে নাকি ছোটবেলা থেকে সাপের মতো ক্ষমতায় ঢুকে পড়েছে। অ্যালিসেনকে নিজের চেয়ে 3 গুণ বয়সী এক লোকের সাথে বিয়ে দেওয়া হয়েছিল, তারপর তাকে বাধ্য করা হয়েছিল তার সন্তান জন্ম দিতে। এই ঘটনাটাকেই সে খারাপভাবে বলে। কিন্তু জীবনের সেই পর্যায়ে অ্যালিসেন আসলে ছিল অটোর এক রাজনৈতিক গুটি, যাকে সে সরাসরি ভিসেরিসের দিকে ঠেলে দিয়েছিল। কিন্তু জ্যাসপার এমনভাবে বলে যেন এইসব ঘটনা অ্যালিসেন্টের নিজেরই কাজ। জ্যাসপার গত সিজনে অ্যালিসেন্টের সাথে ক্রিস্টিয়ান কোলের সম্পর্কের একটা নোংরা ইঙ্গিত দেয়। ভিসেরিসের মৃত্যুর পর দরবারে এটা একরকম ওপেন সিক্রেট ছিল, কিন্তু অ্যালিসেন্ট সেই সম্পর্ক ভেঙে দিয়েছিল যখন কোল স্মল কাউন্সিলে তার পাশে দাঁড়াতে অস্বীকার করে এমনকে রিজেন্ট হিসেবে বেছে নেয়। জ্যাসপার আক্রমণ করে অ্যালিসেন্টকে, অ্যালিসেন্টের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এটা তার চরিত্রের জন্য একটা বিশাল মুহূর্ত। এত দীর্ঘ সময় ধরে সে নিজের শরীরকে একটা হাতিয়ার আর বস্তু হিসেবে ব্যবহার করেছে। তার উপর সারা জীবন সে সহিংসতার শিকার। গত এপিসোডে এমন যখন তাকে রোমান্টিক্যালি চুমু খেয়েছিল, তখন তার মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না, কারণ নিজেকে আর মেয়েকে বাঁচাতে এমনকে নিয়ন্ত্রণে রাখা দরকার ছিল। কিন্তু এখানে অবশেষে সে জ্যাসপারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আর প্রতীকীভাবে সে লড়ছে সেই প্যাট্রিয়ার্কাল ব্যবস্থার বিরুদ্ধে, যা তার শরীর আর তার জীবন শাসন করেছে, আর সে লড়ছে ভয়ঙ্করভাবে। এই ঘটনাটা কিন্তু বইয়ে নেই। এখানে একটা অবজারভেশন, হাউস অব দ্য ড্রাগন তার সেক্স সিনগুলো গেম অফ থ্রোনসের চেয়ে একদম আলাদাভাবে শ্যুট করেছে। এই শো ঘনিষ্ঠ দৃশ্যে তার মূল অ্যাক্টরদের শরীর দেখানো এড়িয়ে যায়, আর এই অ্যাটেম্পটেড অ্যাসল্টের ক্ষেত্রেও তাই। গেম অফ থ্রোনস তার অনেক অ্যাসল্টের দৃশ্যকে আবেদনময়ভাবে দেখানোর জন্য সমালোচিত হয়েছিল, আর এটা হয়তো হাউস অব দ্য ড্রাগনের সেই সমালোচনার জবাব। জ্যাসপারকে মাঝপথে বাধা দেয় মাস্টার অরওয়াইল। জ্যাসপার অ্যালিসেন্টকে রাষ্ট্রদ্রোহে জড়ানোর চেষ্টা করে, কিন্তু এর বদলে অরওয়াইল জ্যাসপারকেই গ্রেফতার করায়। এদিকে ড্রাগনস্টোনে জ্যাকারিসের মৃত্যুর পর রেনেরা অবশেষে তার ঘর থেকে বেরিয়ে আসে। বইয়ে লেখা ছিল লুসিরিসকে হারিয়ে তিনি ভেঙে পড়েছিলেন, কিন্তু জেসকে হারিয়ে তিনি ইস্পাতের মতো শক্ত হয়ে গেলেন। তার সব ভয় পুড়ে ছাই হয়ে গেল, রইল শুধু রাগ আর ঘৃণা। এটা সাথে সাথে ফুটে ওঠে তার কস্টিউমেও। সে আর তার ভ্যালেরিয়ান গাউন পরে নেই, বরং পরেছে আর্মার আর একটা তলোয়ার। যখন সে বলে আই এম ডান উইথ টকিং, সে পেইন্টের টেবিল থেকে হেঁটে দূরে সরে যায়। এটা একটা ভিজুয়াল মেটাফর। সে স্ট্র্যাটেজি পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে সরাসরি আক্রমণের দিকে। মিজেরিয়া রেনেরাকে তার ক্রাউন দেয়, সেই ক্রাউন যা একসময় ছিল জেহেরিস দ্য কনসিলিয়েটর আর তার বাবা ভিসেরিসের। এগন দ্য সেকেন্ড তার করোনেশনে পড়েছিল এগন দ্য কনকোয়ারারের ক্রাউন। কিন্তু এই মুহূর্তে রেনেরা কনসিলিয়েটরের চেয়ে অনেক বেশি কনকোয়ারার হয়ে উঠেছে। মিজেরিয়া রেনেরাকে অনুরোধ করে কিংস ল্যান্ডিংয়ে তাকে ডেকে পাঠাতে, আর মনে করিয়ে দেয় তাদের মধ্যে কে বরাবর বিশ্বস্ত ছিল।
মিজারিয়া আর ডেমন হলো রেনেরার দুই সবচেয়ে কাছের উপদেষ্টা, আর তারা দুটো ভিন্ন আদর্শকে প্রতিনিধিত্ব করে। মিজারিয়া প্রতিনিধিত্ব করে সাধারণ মানুষের স্বার্থ আর একজন ন্যায়পরায়ণ আর দয়ালু শাসক হওয়ার বিশ্বাসকে, আর ডেমন প্রতিনিধিত্ব করে ফায়ার অ্যান্ড ব্লাডকে, সব পুড়িয়ে দিয়ে ছাইয়ের ওপর রাজত্ব করার। এই মুহূর্তে রেনেরা মিজারিয়ার চেয়ে অনেক বেশি ডেমনের সাথে আছে। চলে যাওয়ার সময় মিজারিয়ার দিকে ডেমনের বাঁকা হাসি দেখিয়ে দেয় সেও জানে তাকেই বেছে নেওয়া হয়েছে। রেনেরা অবশেষে কিংস ল্যান্ডিংয়ের দিকে ওড়ে, সাথে ডেমন, হিউ আর উলফ। তারা ব্যাটল অফ দ্য গালেটের ধ্বংসাবশেষের উপর দিয়ে উড়ে যায়, দেখিয়ে দেয় এই ট্র্যাজেডি আর ক্ষতি রেনেরাকে অ্যাকশনের দিকে ঠেলে দিচ্ছে। ওদিকে রেড কিপে হেলেনা একটা ক্যাটারপিলার আর কিছু পাতা নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছে। ছোটবেলা থেকেই সে পোকামাকড় ভালোবাসে। সে বলে, অদ্ভুত তো, এটা তো এই সিজন নয়। এই কথাটা অদ্ভুত ছিল। হেলেনার কথা প্রায় রহস্যময় আর অনেক লেয়ারে অর্থ বহন করে। হেলেনার প্রফেটিক স্বপ্ন আসে আর সে প্রায়ই ভবিষ্যতের ঘটনা ফোরশ্যাডো করে। এর বেশ কয়েকটা উদাহরণ আমরা দেখেছি আগে। তবে এই কথাটুকু নিয়ে আমি অনেক রিসার্চ করেছি। কেউ বলেছে শীতের আগমনের কথা বলা হয়েছে, অথবা উইন্টার রুলসদের আগমন। আবার কেউ বলেছে হেলেনা নাকি প্রেগন্যান্ট। এই সিজনে মেলোরের জন্ম দেখানো হবে, যার উপস্থিতি কিনা আগের সিজনগুলোতে বাদ দেওয়া হয়েছে। এখনও মেলোরের সিজন আসেনি, সেটাই বোঝাতে চেয়েছে। তবে এর কোনোটাই আমার কাছে জুৎসাহী মনে হয়নি। যেটা জুৎসাহী মনে হয়েছিল তা হলো এটা ছিল শোরানারদের জর্জ আর মার্টিনকে দেয়া একটা খোঁচা। তিনি কিছুদিন আগে একটা ব্লগ পোস্টে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন যে বই থেকে সিরিজের চেঞ্জগুলো টক্সিক বাটারফ্লাই এফেক্ট তৈরি করবে। আর এই বাটারফ্লাই ছিল বাটারফ্লাই অফ নাথ, এক বিষাক্ত বাটারফ্লাই। আসলে হয়েছে কি, হেলেনার এই প্রফেটিক ব্যাপার স্যাপার একেবারেই সিরিজ স্পেসিফিক, বইয়ে একেবারেই নেই। তাই এই প্রথম কি বুঝিয়েছে সেটা নিয়ে আমি শিওর না। সামনের পর্বগুলোতে আরও কোনো হিন্টস পেলে জানাবো। যাই হোক, রেনেরার আগমনের কথা শুনে হেলেনা জিজ্ঞেস করে, একটা যুদ্ধ হবে? সে বরাবরই অ্যালিসেন্টের সন্তানদের মধ্যে সবচেয়ে নিরীহ আর শান্তিপ্রিয়, যার কখনো যুদ্ধ করার কোনো ইচ্ছাই ছিল না। অ্যালিসেন্ট বলে, তুমি তো কদিন আগেই আমাকে বলেছিলে রানী হওয়ার আগেই তুমি বেশি সুখী ছিলে। অ্যালিসেন্ট কেবল তার মেয়ের প্রতি গভীর ভালোবাসা অনুভব করে না, সে নিজেও এই অনুভূতিটার সাথে রিলেট করতে পারে। অ্যালিসেন্ট অনেক অনেক বেশি সুখী ছিল যখন সে এক কিশোরী ছিল, ভিসেরিসকে বিয়ে করে রানী হওয়ার আগে। সে সেই স্বাধীনতাটা ফিরে পেতে চায়, শুধু নিজের জন্য নয়, তার মেয়ের জন্য। অ্যালিসেন্ট বলে, তোমাকে হয়তো আমি এখনো বাঁচাতে পারি। সে এগন আর এমনকে লস্ট কজ হিসেবে মেনে নিয়েছে, কিন্তু অ্যালিসেন্ট বিশ্বাস করে নিজের একটা সন্তানকেও যদি সে দানব হয়ে ওঠা থেকে বাঁচাতে পারে, তাহলে নিজের জন্য কিছু আশা আছে। হেলেনা বলে, আমার মনে হয় আমি কিছু মুরগি পুষতে চাই। আহারে হেলেনা, এই মেয়েটার জন্য আমার অনেক খারাপ লাগে, স্পেশালি তার শেষ পরিণতি যখন আমরা জানি। কিন্তু সেই গল্প আজকে না, স্পয়লার হয়ে যাবে। অ্যালিসেন্ট আর হেলেনা দেয়ালের উপরের গার্ডদের রাজি করায় অস্ত্র নামিয়ে রাখতে, আর হেলেনা বলে তার ছেলেরা সবসময় দয়ালু ছিল। শেষবার যখন পরিবারটা শান্তিতে একত্র হয়েছিল, ভিসেরিসের মৃত্যুর আগের সন্ধ্যায়, জ্যাকারিস নিজে থেকে এগিয়ে গিয়ে হেলেনার সাথে দয়ালু আচরণ করেছিল আর তাকে নাচতে আমন্ত্রণ জানিয়েছিল। আর এই কথাটাও আমাকে অনেক কষ্ট দেয় যখন হেলেনা বলে, আই উইল নট হ্যাভ এনি বিস্ট হান্ট। এই মায়াবী মেয়েটার ভুল সময়ে আর ভুল পরিবারে জন্ম হয়েছে। সুইচ্ছা করে মেয়েটাকে অনেক মায়াবী করে তুলেছে। বইয়ে কিন্তু তার এইসব উইমজিক্যাল ক্যারেক্টার, মায়াবী ভাবসাব কোনোটাই ছিল না। মনে হচ্ছে কুরবানি জবাই দেওয়ার জন্য মোটা তাজা করা হচ্ছে। ভেগার হ্যারেনহালে পৌঁছায়, সেখানে ডেমনের হোস্টের যা অবশিষ্ট আছে তা পুড়িয়ে দেয়। ডেমন আর এমনকে চরিত্র হিসেবে বরাবরই একে অপরের সমান্তরালে রাখা হয়। এবার এমন স্যার সাইমনের ডিনারে ঢুকে পড়ে ঠিক সেভাবে যেভাবে ডেমন হ্যারেনহাল দখল করার সময় ঢুকেছিল। আর ডেমনের বিপরীতে এইমন্ড ক্ষমা দেখানোর পাত্র নয়। বইয়ে আর শোতে দু জায়গাতেই এইমন্ড স্যার সাইমনকে তলোয়ার তুলে তার সাথে লড়তে বলে। বইয়ে এইমন্ড বলে, তুমি যদি নির্দোষ হও, দ্য ওয়ারিয়র তোমাকে আমাকে হারানোর শক্তি দেবে। কিন্তু এখানে শোতে আরও স্পষ্ট মনে হয় এমন শুধু নিরস্ত্র এক মানুষকে কুপিয়ে মারার সময় নিজেকে কাপুরুষ হিসেবে দেখাতে চায় না। তবে শেষমেশ সে এতেই রাজি হয়ে যায়, তোমাকে থামানোর কেউ নেই। সে স্যার সাইমনের সব ছেলেকেও মেরে ফেলে। আর বইয়ে বলা হয় এই ঘটনায় হাউস স্ট্রংয়ের সমাপ্তি। এমন্ড তখন ঘরের প্রতিটি অবশিষ্ট সদস্যকে মৃত্যুদণ্ড দেয়। হ্যারেনহালে যারা বাস করে তাদের জন্য হ্যারেনহাল খুব একটা শুভ হয় না, হ্যারেনহালের অভিশাপের কারণে। তবে সিরিজে সাইমনের এক ছেলে একটা আঘাত হানতে পারে, আর এটা এমনকে আহত করার একদম নিখুঁত একটা উপায়। এমন এক র্যান্ডম লোকের হাতে যে হয়তো জীবনেও কখনো তলোয়ার ধরেনি বলতে গেলে। এমন্ড অতিরিক্ত আত্মবিশ্বাসী, যা বোঝা যায় তার ভেগারকে বাইরে রেখে আসা আর এই লোকগুলোর মুখোমুখি হওয়ার আগে নিজের হেলম খুলে ফেলা থেকে।
সে বিশ্বাস করত কেউ তাকে ছুতেই পারবে না, কিন্তু এই আঘাত তাকে মনে করিয়ে দেয় সে এখনও একজন মানুষ। সে অ্যালিস রিভার্সের সামনে কুঁকড়ে পড়ে থাকে সাহায্যের জন্য রিকোয়েস্ট করতে করতে, আর বোঝাই যায় অ্যালিস ক্ষমতার এই মুহূর্তটা প্রচণ্ড উপভোগ করছে। সে তো বরাবর উপেক্ষিত থাকতে অভ্যস্ত, আর এখন 7 কিংডমের সবচেয়ে শক্তিশালী একজন মানুষ তার পায়ের কাছে কাকুতি মিনতি করছে, আর সে ঠিক করতে পারে এই লোকটা বাঁচবে নাকি মরবে। এই এপিসোডে আগে অ্যালিসকে উপেক্ষা করার সিদ্ধান্তের জন্য ডেমন হয়তো আফসোস করবে, কে জানে কি হবে। ড্রাগনরা কিংস ল্যান্ডিংয়ের উপর নেমে আসে যখন অ্যালিসেন্ট, হেলেনা আর হেলেনার জীবিত মেয়ে জেহেরা পালানোর চেষ্টা করে। জেহেরা হলো জেহেরিসের চমচ, যাকে গত সিজনে ব্লাড অ্যান্ড চিজ খুন করেছিল। সাধারণ মানুষ ড্রাগনের শক্তির নিচে কুঁকড়ে যায়। হিউ হ্যামারের স্ত্রী ক্যাট আকাশের দিকে তাকায়। ভার্মিথর আর তার স্বামীকে অনেক উপরে উঠতে দেখে সে। উলফের পুরনো 2 মদ্যপ বন্ধু উপরে তাকিয়ে আছে। ওরা কি জানে উলফ এখন একজন ড্রাগন রাইডার? আমরা সিলভিকেও দেখি, সেই ব্রথেলের ম্যাডাম যার সাথে সিজন 2-তে এমন ছিল। পুরো 1 সিজন পর রেনেডা অবশেষে রেড কিপে ফেরে। ওয়েস্টারেস জয়ের জন্য কিংস ল্যান্ডিং কৌশলগতভাবে বিশেষ গুরুত্বপূর্ণ শহর নয়, হেরেনহালের মতো নয়, যা 7 কিংডমসের সবচেয়ে বড় দুর্গ। তবে চেহারা বা লেজিটিমেসির দিক থেকে রেনেডার সত্যিকারের আয়রন থ্রোনে বসাটা তার বৈধতার জন্য অসাধারণ কাজ করে। এখন তার কাছে ক্রাউন আর থ্রোন দুটোই আছে, আর এটা তাকে এক প্রিটেন্ডার হিসেবে উড়িয়ে দেওয়া অনেক কঠিন করে তুলবে। ডেমন একটা কোর্টইয়ার্ডের ভেতর দিয়ে লড়াই করতে করতে এগোয়, আর এখন প্রথমবারের মতো ডেমন রেনেরার প্রতি সত্যিকারের আনুগত্য দেখায়। থ্রোন রুমে তাকে আগে ঢুকতে দেয়। হেরেনহালের দৃশ্যগুলোর পর সে অবশেষে মেনে নিয়েছে সে রাজা হবে না, আর তাকে রেনেরাকে পুরো মন দিয়ে সাপোর্ট করতে হবে। অ্যালিসেন্ডের প্রোটেক্টর রিকার্ড আর গ্রিনরা থ্রোন রুম ভরে ফেলে ডেমন আর রেনেরাকে থামাতে। রাগে রেনেরা তার তলোয়ার বের করে, আর গার্ডরা হাসে। সিরিজে এই নারীদের প্রতি অবজ্ঞাটা খুব বেশি জোরালোভাবে দেখানো হয়েছে। তাদের দরকার ছিল কুইন ভিসেনিয়ার মতো কেউ, কারো সাহস হতো না এই কাজ করার। শক্তিশালী পুরুষালী সাজপোশাক পরেও তাকে এখনও গুরুত্বের সাথে নেওয়া হয় না। বইয়ে এই ব্যাপারগুলো এতটা প্রমিনেন্ট না। কিন্তু গোল্ড ক্লোকদের সাথে এমন্ডের অনুগত্য আবারও জিতে যায় যখন স্যার লুথর লার্জেন্ট আর তার লোকেরা ঢুকে এই জুটিকে উদ্ধার করে। স্যার রিকার্ড ছাড়া বাকি গার্ডদের তাদের তলোয়ার ফেলে দেয়, আর রিকার্ডকে টেনে নিয়ে যাওয়া হয়। ডেমন্ড আর তার গোল্ড ক্লোক পরে হল ঘরগুলোর ভেতর দিয়ে এগোয়, আর এটা শোতে একদম প্রথম এপিসোডের একটা প্যারালাল, যেখানে সে তার নতুন সিটি ওয়াচ ব্যবহার করে কিংস ল্যান্ডিংয়ে অপরাধ নির্মমভাবে দমন করেছিল। এত বছর পর ক্ষমতা আবার তার। ডেমন সোজা এগনের ঘরে যায়, কিন্তু আমরা তো জানি এগন পালিয়েছে। এপিসোড 1-এ এইমন অরওয়ালকে অভিযুক্ত করেছিল এগনের পালানোর কারিগর বলে, আর এখন ডেমনের কাছেও সে একই অভিযোগ পায়। এর বদলে অরওয়াল তার জায়গায় লর্ড জ্যাসপারকে তুলে দেয়। পালানোর চেষ্টার সময় কিছু সাধারণ মানুষ অ্যালিসেন্ডার হেলেনাকে চিনে ফেলে, সেটা যুক্তিসঙ্গতও বটে। রত্নখচিত গাউনের কথা বাদই দিলাম, জেরিসের খুনের পর অটো অ্যালিসেন্ডার হেলেনাকে একটা শোকযাত্রায় বের করেছিল শিশুটির মৃত্যুর জন্য রেনেরাকে দোষারোপ করতে। তাদের শোককে এভাবে পণ্য বানিয়ে ফেলার কারণে আর ওরা আর লুকিয়ে থাকতে পারে না, সবাই তাদের চেহারা চেনে এবং মনে রেখেছে। এদিকে ডেমন ডানজনে যায় লর্ড জ্যাসপারকে খুঁজতে, আর সেই সাথে রেনেরার যেসব সমর্থক বন্দী ছিল তাদের সবাইকে মুক্ত করে। সেখানে সে জানতে পারে ল্যারি স্ট্রং এক স্কিমারের মতোই দুপক্ষই খেলছিল। লর্ড ল্যারি স্ট্রংয়ের কাছ থেকে আপনার জন্য একটা উপহার। গত সিজনের শেষে আমরা অটোকে এক রহস্যময় কারাগারে দেখেছিলাম। এখন উত্তরটা পরিষ্কার, ল্যারিস কোনোভাবে অটোকে রেড কিপ ছাড়ার আগেই ফাঁদে ফেলেছিল, সবার নাকের ডগায় ব্ল্যাক সেলে আটকে রেখে। এগুলো এমন এক সেল যেখানে কোনো আলো নেই, আর যা খুব বড় অপরাধের জন্য সংরক্ষণ করা। ডেমন অটোকে বন্দি দেখে খুব খুশি হয়। মনে আছে তো, এই দুজন একে অপরকে একদম মন থেকে ঘৃণা করে। তারপর ডেমন অটোকে টেনে আনে থ্রোন রুমে। রেনেরার চোখে তখন সত্যিকারের ঘৃণা। সে ছোটবেলা থেকেই অটো হাইটাওয়ারকে চেনে, কিন্তু শেষমেশ অটো তাকে উৎখাত করার আর হত্যা করার চক্রান্ত করেছিল, শুধু নিজের নাতিকে থ্রোনে বসাতে। তবে ওটো একটা জটিল চরিত্র, আর আমার কিছু অংশ বিশ্বাস করে যে সে সত্যি ভেবেছিল রেনেরা থ্রোনে বসা মানে রাজ্যে যুদ্ধ বাধা। কিন্তু একই সাথে তার স্বার্থপর উদ্দেশ্য আর কুকর্মগুলো অস্বীকার করা যায় না। সে ছিল ডেমন আর এমন্ডের মতো আরেক সেকেন্ড সান, যার কোনো দুর্গ বা ক্ষমতা উত্তরাধিকার সূত্রে পাওয়ার কথা ছিল না। তাই তার বদলে সে চক্রান্ত করেছিল নিজের পরিবারকে ওয়েস্টেরসের ক্ষমতার কেন্দ্রে বসাতে। আর অটোর মুখে যন্ত্রণা ফুটে ওঠে যখন সে বলে, আমি ধরে নিচ্ছি বাকি সবাই মারা গেছে। সে সম্ভবত এই মুহূর্তে অ্যালিসেন্টের কথা ভাবছে। হুমায়ুন আহমেদ বলেছিলেন, পৃথিবীতে খারাপ মানুষ আছে, কিন্তু একটাও খারাপ বাবা নেই।
এটা কি তার এই একটা মাত্র কথা থেকে বলা যায়? পুরো 2 সিজনের কথা মনে করে দেখুন তো। না, তিনি খারাপ বাবাই ছিলেন, কিন্তু এটা সত্য যে তার নিজের টুইস্টেড ওয়েতে তিনি তার মেয়েকে ভালোবাসতেন। তার জানারও কোনো উপায় ছিল না যে রেনেরার সিংহাসনে আহরণ আসলে অ্যালিসেন্টেরই কাজের ফল, আর তা তিনি কখনো জানতেও পারবেন না। রেনেরা অটোর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নেয়, কারণ সে নিজেকে তৈরি করছিল এগনকে মারার জন্য। তখন ডেমন তাকে উস্কে দেয়, তার কাঁধের উপর শয়তান হয়ে বসে, কানে ওয়াসওয়াসা দেয়, তাকে ঠেলে দেয় তার সবচেয়ে সহিংস প্রবৃত্তির দিকে। সে বিশ্বাস করে রেনেরাকে সত্যিকারের রানী হিসেবে দেখা হবে না ততক্ষণ না সে সহিংস হতে পারার ক্ষমতা দেখায়, কারণ ডেমনের নিজের সব শক্তি তো সহিংসতা থেকে আসে। অটো বলে, তোমার বাবা যদি দেখতে পারত এর পরিণতি কি দাঁড়িয়েছে। এই লোকটার আস্কন্ধা কত দেখেছেন? দুর্ভাগ্যবশত অটোর শেষ ইচ্ছাটা পূরণ হয় না। অন্তত আমাকে কুপিয়ে কুপিয়ে মারা থেকে রেহাই দাও। রেনেরার প্রথম আঘাতটা লক্ষ্যভ্রষ্ট হয়, কিন্তু দ্বিতীয়টা লাগে। এটা এক ভয়ানক মুহূর্ত, তা দর্শকদের মনে করিয়ে দেয় সহিংসতা সুন্দর কিছু নয়, বরং রক্তাক্ত আর বীভৎস। ডেমন দ্রুত লর্ড জ্যাসপারকেও শেষ করে দেয় তার শেষ কথা শেষ করার আগেই। তবে সত্যি বলতে ওই লোকটার জন্য আমার একটুও মায়া লাগেনি। অটোকে হত্যার আগে ডেমন রেনেরাকে বলে, এই মুহূর্তে তুমি রানী হবে। আর ব্যাপারটা হলো, সে ভুল বলেনি। যখন সে প্রথমবার হত্যা করে সে সত্যিই রানী হয়, কিন্তু তার বাবা যে রানী চেয়েছিল সেই রানী নয়, সে হয়ে ওঠে রক্তে স্নাত এক রানী। এ কারণে আয়রন থ্রোনের দিকে এগোনোর সময় তার পদক্ষেপগুলো ছিল রক্তে ভেজা। অটোর রক্তে প্রতিফলিত হয়ে সিংহাসনের দিকে তার ওঠার এই শটটা একদম নিখুঁত। অবশেষে তার যা চাওয়া ছিল তা সে পেয়েছে, কিন্তু এর দামটা কি এর যোগ্য ছিল? আর ব্যাকগ্রাউন্ড মিউজিক, ও মাই গড, এই মিউজিকই যেন একটা আলাদা এক চরিত্র। কপিরাইটের কারণে শোনাতে পারছি না, অত্যন্ত দুঃখিত। রেনার চোখে পানি, এপিসোডের শুরুতে দেখা কান্না আর এই কান্না একেবারেই আলাদা। সেই কান্না ছিল গ্রিফ, আর এই কান্না ছিল সে যা হতে চায়নি তাই হতে হয়েছে এই কষ্টের কান্না। আর দু জায়গাতেই এমা ডার্সি এর অসাধারণ অভিনয়, এজন্য তিনি কয়েকটা পুরস্কার পেলে আমি অবাক হব না। ঠিক তখনই ঢোকে অ্যালিসেন্ট। সে আর হেলেনা পালানোর চেষ্টার সময় ধরা পড়েছে, আর অ্যালিসেন্ট সাথে সাথে মুখোমুখি হয় তার শিরচ্ছেদ করা বাবার। সে মেনে নিয়েছিল রেনেরাকে এগনকে হত্যা করতেই হবে, কিন্তু এই মৃত্যুর জন্য সে প্রস্তুত ছিল না। এটা হয়তো অ্যালিসেন্টের সবচেয়ে বড় ভয়টাকেই সত্যি প্রমাণ করে যে রেনেরা তার ছেলের মতোই রক্তপিপাসু এক শাসক হবে। আর অ্যালিসেন্টের চোখে সে অবিশ্বাস্য দৃষ্টিটা আবারও কোনো ডায়লগ ছাড়াই অনেক কথা আমাদের বলে দেয়। আর রেনেরা তার দিকে তাকিয়ে আতঙ্ক আর শোকে স্তব্ধ। অ্যালিসেন্ট তার ছোটবেলার বন্ধু রেনেরাকে সাহায্য করতে নিজের ছেলেদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছিল, আর রেনেরা তার বাবাকে খুন করল। কিন্তু এপিসোডের শেষ কয়েক সেকেন্ডে রেনেরা নিজেকে শক্ত করে, যা হয়ে গেছে তা হয়ে গেছে, আর এখন ওদের সবাইকে এটা নিয়েই বাঁচতে হবে। আর শেষ একটা কথা বলে এপিসোডটা শেষ করি। অ্যালিসেন্টের চরিত্রটা বইয়ে একেবারেই আলাদা। বইয়ে দেখানো হয় রেনেরা যখন কিংস ল্যান্ডিং দখল করে নিল, অ্যালিসেন্ট তাকে বলেছিল শহরটা এখন তোমার হতে পারে প্রিন্সেস, কিন্তু বেশি দিন ধরে রাখতে পারবে না। বিড়াল বেরিয়ে গেলেই ইঁদুরের দল খেলাধুলা শুরু করে দেয়, কিন্তু আমার ছেলে এমন ফিরে আসবে ফায়ার আর ব্লাড নিয়ে। খেয়াল করুন, সে বলেছে প্রিন্সেস, কুইন না। আর রেনেরার হাতে বন্দী হয়েও নিজের বাবার মাথা কাটা যেতে দেখেও মেয়ে হেলেনাকে নিয়ে একেবারে অসহায় আর একা হয়ে পড়েও সে একটিবারের জন্য রেনেরাকে ভয় পায়নি। ডেমনকেও না, ওদের ড্রাগনদেরও না, ওদের সৈন্য সামন্তকেও না। এটাই তো আসল কঠিন কুইন, বডি অফ এ উইক ওম্যান বাট উইথ এ হার্ট অফ এ কিং। ভাবলে মনটা খচখচ করে, এমন একজন অ্যালিসেন্টকে আমরা পর্দায় কোনোদিনই পেলাম না। এই ছিল হাউস অফ দ্য ড্রাগন সিজন 3 এপিসোড 2। আমি বইয়ের সাথে তুলনা দেওয়া বন্ধ করে দিচ্ছি আজ থেকে, কারণ এই সিরিজ নিজে ডালপালা গজিয়ে আলাদা একটা সত্তায় পরিণত হয়েছে। বইয়ের সাথে পার্থক্য আমি বলে যাব, কিন্তু আর গুনে গুনে দেখাবো না। সমালোচনা করব কোন ভার্সনটা বেটার হতো, কিন্তু তা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করব না। সিজন 3 অলরেডি আমার সম্মান অর্জন করে ফেলেছে। আপনাদের কি মনে হলো কমেন্টে জানান, আর এই চ্যানেলে এই প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে যান, কারণ পরের এপিসোডে আবার দেখা হবে। এই ছিল আপনাদের ফেভারিট কাল্পনিক ইতিহাসবিদ মাকসুদ। ভালো থাকবেন, হ্যাপি ওয়াচিং।